হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যে সিরিজটার নাম হচ্ছে ডিপি। আর এখানে উল্লেখ্য এই সিরিজটা 2021 সালে মুক্তি পেয়েছিল এবং এই সিরিজটার মোট 12টা এপিসোড রয়েছে। তো এই সিরিজটা যখন রিলিজ পায় তখন কিন্তু দক্ষিণ কোরিয়াতে এই সিরিজটা ব্যাপক সাড়া ফেলে। আর এর কারণটা হচ্ছে এটা একটা সত্য ঘটনার উপর বেস্ট করে নির্মাণ করা হয়েছে। তো আমরা সবাই কিন্তু কোরিয়াকে অনেক উন্নত দেশ মনে করি এবং কোরিয়ার কে ড্রামা দেখে, রোমান্টিক কে ড্রামা, রোমান্টিক সিনেমা এবং কোরিয়ার যে কে পপ রয়েছে এগুলো দেখে কোরিয়ান সম্পর্কে কিন্তু আমাদের অনেক পজিটিভ ধারণা। আমরা মনে করি কোরিয়ানরা পৃথিবীর সবচেয়ে সেরা জীবন পার করছে। বাট অ্যাকচুয়ালি যারা নেটিভ কোরিয়ান তারা কি আসলেই সুখে রয়েছে? আমরা সবাই জানি কোরিয়ান নাগরিক হলে তোমাকে কিন্তু মাস্ট 2 বছরের জন্য আর্মিতে সার্ভিস দিতে হবে এবং তুমি যত বড় মন্ত্রী মিনিস্টারের ছেলেই হও না কেন এবং যত বড়ই সেলিব্রিটি হও না কেন তোমাকে কিন্তু এই 2 বছর মিলিটারি সার্ভিস দিতেই হবে। তো এখানে একজন বিলিয়নারের ছেলে গিয়েও যে পজিশনে থাকছে, তুমি যদি ফকিরের ছেলে হও তোমাকে ওই একই পজিশনে কাজ করতে হবে। কিন্তু ওই মিলিটারিতে যাওয়ার পরে সেখানে কি ধরনের কুকীর্তি ঘটে বা কি ধরনের সমস্যা ঘটে এই কথাটা কোরিয়ান মিলিটারিরা কখনোই বাইরে আসতে দেয় না। তাহলে কি হবে? বাকি যে সাধারণ কোরিয়ান নাগরিক রয়েছে তারা মিলিটারির দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে এবং কোরিয়ান মিলিটারির অনেক দুর্নাম হবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, বুঝতেই পারছো একটা দেশের পুরো মানুষকে যদি 2 বছরের জন্য মিলিটারিতে রাখা হয় তাহলে ওই দেশের মিলিটারি বাজেট কত হতে পারে। তো দক্ষিণ কোরিয়ার মিলিটারি বাজেট কিন্তু প্রায় $50 বিলিয়ন, মানে আজকের কথা ভাই, সিরিয়াসলি। এবং নর্থ কোরিয়ার ভয়ে ওরা এই প্রোগ্রামটা চালু করেছে। বাট নর্থ কোরিয়া ওদের যতখানি না জ্বালায় তার চেয়ে বেশি জ্বালা খায় ওরা নিজের দেশ থেকে। তো এই ওয়েব সিরিজেই সেই জিনিসটা অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নর্মালি এশিয়ার অন্যান্য দেশ হলে হয়তো এত সত্য একটা ঘটনায় সিনেমা করার সাহসী পেত না, বাট কোরিয়া এমনি যাই হোক উন্নত দেশ, ফ্রিডম অফ স্পিচ অনেক বেশি। আর এই কারণে হয়তো এই সিরিজটা দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে। আর এই সিরিজ সম্পর্কে আমি যদি একটু সংক্ষেপে তথ্য দিই, সিরিজটা রিলিজ হওয়ার পরপরই এত বেশি হিট করে যে এই সিরিজে যে টাকা খরচ হয়েছে তার ডাবল টাকা ইনকাম করে ফেলে এবং এর সাথে এই সিরিজটা IMDb রেট হচ্ছে 10-এ 8.2 আর মাই ড্রামা লিস্টের এটা রেটিং হচ্ছে 10-এ 8.8। তো বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। এই পুরো সিরিজটা আমরা এক ভিডিওতে দেখবো। তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমাকে যেটা করতে হবে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। আর যদি বিজ্ঞাপন না থাকে তাহলে তো খুব ভালো হলো, তোমাকে আর কষ্ট করতে হচ্ছে না। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করছি, তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও, না থাকলে ভিডিও প্লে হচ্ছে। গাইস, তোমরা আজকে একটা 100% রিয়েল সাইট সম্পর্কে জানতে পারবে, যে সাইটটিতে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলে পেয়ে যাবে ইনস্ট্যান্ট 100 টাকা বোনাস। বাংলাদেশে এই সাইটটা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ক্রিকেক্স। আর এখানে প্রতি রেফারে তুমি পাবে আনলিমিটেড 1200 টাকা বোনাস। আর স্ক্রিনে থাকা আমাদের যে প্রোমো কোডটা রয়েছে সেটা ব্যবহার করলে সাইন আপ করলে পেয়ে যাবে 100 টাকা একদম ফ্রি। আর ক্রিকেক্স এই IPL এ দিচ্ছে 24,000 টাকা পর্যন্ত দৈনিক স্পোর্টস ক্যাশব্যাক। আর এছাড়াও রয়েছে 30% দৈনিক স্পোর্টস রিলোড বোনাস। আর 500 টাকা ডিপোজিট করে র্যাপিড বোনাসে পেয়ে যাও ইনস্ট্যান্ট আরো 300 টাকা। আর মাত্র 1500 টাকা ডিপোজিট করে এই IPL এ তুমিও পেতে পারো একটা BMW X5। আর তোমার জন্মদিনে আর কেউ উইশ করুক বা না করুক, ক্রিকেক্স কিন্তু তোমাকে জন্মদিনে বোনাস দিচ্ছে 1000 টাকা। আর ক্রিকেক্সে এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করো আর ইনকাম করো ঘরে বসে। লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর যেমন বলেছি এই এক ভিডিওতে আমরা পুরো সিরিজটা কমপ্লিট করবো। তো এর জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে। আমার অনেক কষ্ট হবে, যারা ভিডিও এডিটিং করবে বা ভিডিও তৈরি করবে তাদের অনেক কষ্ট হবে এবং তোমাদের দেখতে অনেক মজা হবে। তবে আমরা কষ্ট করলেও তোমরা যদি মজা পাও এটাই আমাদের সার্থকতা। তো যাই হোক, যেমন বলেছি এই কাহিনীটা একটা রিয়েল ইনসিডেন্স থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা কোরিয়ার একটা ভয়ানক গোপন সত্য সম্পর্কে জানতে পারবো। এবং আমরা জানি প্রত্যেক কোরিয়ানকে নিয়ম অনুযায়ী আর্মিতে অবশ্যই জয়েন করতে হয়, কিন্তু সেই আর্মিতে গিয়ে তাকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। আর এই সিরিজের নাম হচ্ছে কি ডিপি। তো ডিপি হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট, তাদের কাজ হচ্ছে যেসব ছেলেমেয়েরা আর্মি থেকে পালিয়ে যায় তাদেরকে ধরে ধরে ফিরিয়ে নিয়ে আসা হয়। তবে এই ডিপার্টমেন্টে অনেক সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো ফেস করে হচ্ছে আমাদের নায়ক জন এবং এই সমস্যার সমাধানের সে চেষ্টাও করে, বাট কতখানি সফল হয় নাকি লাস্টে জেলাও সেই বধুই হয় সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, গল্পটা চলো আমরা শুরু করি। তো এই হলো জন এবং সে আমাদের মেইন নায়ক এবং আমরা দেখতে পাই সে মাত্রই কোরিয়ান আর্মিতে জয়েন করেছে। ওই বাধ্যতামূলক 2 বছরের আর্মি ট্রেনিং এ। এবং এখানে তার যে সিনিয়র রয়েছে 1 বছরের সিনিয়র মাত্র, সে তাকে অনবরত টর্চার করছে, মানে বুলি করছে। আমরা কিন্তু খালি কোরিয়ান স্কুলগুলোতে বুলি সম্পর্কে জানতে পারি, বাট কোরিয়ার সব জায়গায় বুলি হয়। তো যাই হোক, জনের পেছনে কিন্তু একটা লোহা লাগানো ছিল এবং ওই লোহায় ওকে ধাক্কা মেরে কষ্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই পজিশনে জন কিভাবে আসলো? তো এটা জানার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি জন আগে পিৎজা ডেলিভারি কাজ করতো। ওর আর্থিক অবস্থা অনেক বেশি ভালো নয়, কোরিয়ার গরিবই বলতে পারো। তো একদিন ও একটা বাড়িতে পিৎজা নিয়ে যায় আর এই ডেলিভারিটা একটা বাচ্চা নেয়। তো ধরো পিৎজার দাম ছিল হচ্ছে 70 টাকা, ছেলেটা 100 টাকা নোট দেয়। তো ও গাড়িকে 100 টাকা নিয়ে 30 টাকা ছেলেটাকে ফেরত দেয়। বাট ও যখন চলে যেতে থাকে তখন বাচ্চাটির মা বাইরে আসে এবং জনের উপর চিৎকার করে বলতে থাকে, তুমি বাচ্চা পেয়ে বাকি টাকা ফেরত দাওনি তাই না? কিন্তু জন বলে, আমি তো টাকা ফেরত দিয়েছি। কিন্তু ওই মহিলাটি মানতে মোটেও রেডি ছিল না এবং ওই মহিলাটি লাগাতার জনের উপর দোষ দিচ্ছিল। কিন্তু একটু পরে মহিলাটির স্বামী বের হয় এবং স্বামী করে কি মহিলাটিকে জোর করে ভেতরে নিয়ে যায়। বাট জন এতক্ষণে বুঝে গিয়েছে যে ওই বাচ্চাটিকে যে আমি টাকা ফেরত দিয়েছি ওই বাচ্চাই টাকাটা মেরে দিয়েছে বা আমাকে আর দেয়নি। তো এই জন্য আবারও ঘরের সামনে যায় এবং গিয়ে বলে, আমি চোর নই এবং আমি আপনার টাকা নেই।
নেইনি। কিন্তু এরপর জন যখন তার দোকানে ফেরত আসে, তার বসের কাছ থেকে সে জানতে পারে ওই লেডি অলরেডি ওর বসের কাছে কল দিয়ে জনের নামে অভিযোগ করে দিয়েছে। তো এর জন্য জনের বস চাকরি থেকে জনকে বের করে দেয়। আর জন তখন বলে, কাল এমনিতে আমি চাকরি ছেড়ে দিতাম, সবচেয়ে বেটার হয় আপনি আমার হিসাব মিটিয়ে দিন, বেতন ক্লিয়ার করে দিন। কিন্তু তার বস বলে, আমি 1 টাকাও দেবো না। তো এটা দেখে জনের রাগ হয়। জন করে কি, পিৎজা ডেলিভারি দেওয়ার যে স্কুটার সেটা নিয়ে পালিয়ে যায় এবং সেটাকে একদিন পরে একজন গ্যারেজওয়ালার কাছে বিক্রি করে দেয়। অ্যাকচুয়ালি এর পরের দিনই জনকে কোরিয়ার মিলিটারি অ্যাক্ট হিসেবে আর্মিতে জয়েন করতে হবে। আর আমরা যেমন জানি এই অ্যাক্ট অনুযায়ী কোরিয়ার সকল সিটিজেনকে 2 বছরের জন্য আর্মিতে সার্ভিস দিতে হয়। তো এর জন্য জন ভর্তি হওয়ার জন্য চলে যায়, তা না হলে জেলে থাকতে হবে। তো যাই হোক, সেখানে ভর্তির সময় জন দেখতে পায় সকল বাচ্চাদের পিতামাতা এসেছে বিদায় দেওয়ার জন্য, শুধুমাত্র জনের পিতামাতা ছাড়া। তো বুঝতেই পারছো জনের পিতামাতার একটু ঘাপলা রয়েছে। তো যাই হোক, এরপর ওদের সবাইকে নিয়ে যাওয়া হয়, সবাইকে অনেক এক্সারসাইজ করানো হয়, হাইট মাপা হয় এবং তাদের শরীরের ফিজিক্স অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে পাঠানো হয়। মানে বুঝতেই পারছো আর্মিতে তো একটা নির্দিষ্ট হাইটের প্রয়োজন পড়ে, সুস্থতার প্রয়োজন পড়ে। তো যে যেরকম যোগ্য তাকে সেই পজিশনে পাঠানো হয়। কেউ যদি মেডিকেলের যোগ্য হয় তাকে মেডিকেলে, মানে ওরা কাউকে বাদ দেবে না, শুধুমাত্র প্রতিবন্ধী যারা তারা আর কি এই ট্রেনিং থেকে বেঁচে যায়। আর এইটা দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা পোলাপানের জন্য অনেক টেনশনের একটা ব্যাপার। মানে পরীক্ষার টেনশনের চেয়েও, লাইফের যে কোনো টেনশনের চেয়ে মিলিটারি ট্রেনিং যখন এগিয়ে আসে তখন কোরিয়ার বেশিরভাগ পোলাপানের মন মানসিকতা টেনশনে ভরে যায় যে আমাকে 2 বছর সার্ভিস দিতে হবে সোনার জীবন ছেড়ে। তো যাই হোক, এখানে জনকে কিন্তু মেইন আর্মি ফোর্সে রাখা হয় এবং তাকে অনেক কঠিন থেকে কঠিনতর ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিং এর মাঝে তাকে শুধুমাত্র 1 মিনিট পোশাক বদলানোর সময় দেওয়া হতো, 3 মিনিট খাবার খাওয়ার সময় দেওয়া হতো। আর ট্রেনিং চলাকালীন জন এবং তার যে বাকি সাথীরা ছিল তাদেরকে কিন্তু তার যে 1 বছরের সিনিয়ররা তারা অনেক বিরক্ত করতো, অনেক মারতো। আর এই ছেলেটা হচ্ছে পিটার, এও কিন্তু এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এবং এই পিটার জনের আবার বন্ধু। তো যাই হোক, তাকে তার 1 বছরের সিনিয়র এসে মারছে। তো এর ফলে যেটা হয়, পিটারের মাথা দেয়ালের পেছনে লাগানো লোহার সাথে লেগে যায়। তো এর ফলে ওর মাথা থেকে রক্ত বের হতে থাকে। বাট তবুও সিনিয়রের যখন মন ভরে না, সে জনের সাথে এই কাজটা করে এবং জনকে অনেক টর্চার করে। আর এই সিনটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো যাই হোক, এরপর জনের জেল গার্ড হিসেবে ডিউটি পড়ে। কিন্তু এরপর জন যখন একটা খালি জেলের সামনে যায় তখন সে ওই খালি জেলের মধ্যে তার মাকে দেখতে পায়, যাকে তার বাবা মারছিল। মানে ছোটবেলা থেকে জন এসব বুলিং টর্চার দেখে বড় হয়েছে। আর তার বাড়ি থেকে দূরে থাকার কারণ এটাই ছিল এবং তার বাবা মা যে কেন আসেনি এটা আমরা বুঝতে পেরেছি। তো এটাও কিন্তু দক্ষিণ কোরিয়ার আরেকটা বড় প্রবলেম। আমরা যেরকম বাবা মা নিয়ে বড় হতে পারি, ওরা কিন্তু এই সুবিধাটা পায় না, বেশিরভাগ পোলাপানি পায় না। তো যাই হোক, এরপর একদিন জনের রুমে আবার ওই সিনিয়র আসে, কারণ সে তার লোশনটা খুঁজে পাচ্ছিল না। এর কারণে সে সবাইকে শাস্তি দেয়। মোট কথা একটা ইস্যু দরকার ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো সিনিয়র সবাইকে জিজ্ঞাসা করে, আমার লোশন কে নিয়েছিস? কেউই জবাব দেয় না। আর এরপর সে তাদের সবাইকে লকার চেক করতে বলে এবং আমরা দেখতে পাই জনের লকার যখন চেক করা হয় সেখানে জনের লকারে তার মায়ের পাঠানো কিছু চিঠির খাম দেখা যায়। জন নিজেও এই খামগুলো আজ পর্যন্ত খোলেনি, কিন্তু সেই সিনিয়র করে ওই লেটারটা পড়তে থাকে। এরপর জনকে অনেক টিটকারি করে থাকে। প্রথমে জনকে পাগল বলে, তারপর জনের মাকে পাগল বলে। কিন্তু জন তখন রিকোয়েস্ট করে, প্লিজ স্যার আমার মাকে মাঝখানে টানবেন না। কিন্তু এই কথা শুনে সিনিয়র রেগে যায় এবং বলে, তুই কি করবি? আর এরপর সে তার পিস্তল আনতে বলে। কিন্তু তখনই সেখানে সার্জেন্ট পার্ক চলে আসে, যে আবার উঠছে সিনিয়র এবং সে ওই সিনিয়রকে বকতে থাকে। আর তারপর সে জনকে ইন্টারভিউর জন্য ডাকে। তো জন ইন্টারভিউর জন্য লাইনে দাঁড়ায় আর ইন্টারভিউ পার্ক নিচ্ছিল। তো এখানে জনকে কিছু বেসিক প্রশ্ন করা হয়, কিন্তু তখনই পার্কের কাছে কিছু মেসেজ আসে। আর এরপর সে জনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে নিজের কাজে চলে যায়। তো জন ওই টেবিলের ওখানে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু রাত হয়ে গেল, সার্জেন্ট পার্ক আর আসে না। আর তখন জন টেবিলে রাখা একটা ছবি মনোযোগ দিয়ে দেখে এবং ওখানে লেখাও পড়ে। আর তখনই পার্ক চলে আসে আর সে জনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি এখনো এখানে রয়েছো? ঠিক আছে, তুমি এখন এখান থেকে যেতে পারো। তো জন যাওয়ার জন্য পেছনে ঘুরে, কিন্তু সে তার পেটের কথাটা রাখতে পারে না। সে ঘুরে বলে, স্যার যারা এখান থেকে পালিয়ে যায় তারা তাদের আইডি ইউজ করতে পারে না। তো আপনি যে ছেলেটাকে খুঁজছেন, সে যে তার গার্লফ্রেন্ডকে ফুলটা পাঠিয়েছে, সে হয়তো তার কোনো একটা লোক দিয়ে পাঠিয়েছে। ওকে ধরলে আমরা ওকে ধরতে পারবো। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে? মানে অলরেডি পার্ক একটা পলাতক আসামির উপর ইনভেস্টিগেট করছে। তো জনের এই কথা শুনে অফিসার পার্ক রেগে যায় এবং চিৎকার করে ওঠে এবং বলে, নিজের কাজে মন দাও। তো এরপর জন সেখান থেকে চলে আসে। বাট পরের দিন পার্ক নিজে জনের সাথে দেখা করে এবং ওকে জিজ্ঞাসা করে, তুই কি ডিপি অফিসার হবি? তো জন এটার মানে বুঝতে পারে না। বাট পার্ক তখন বলে, দেখ তুই ঠিকই ছিলি, ওটা আসলে আমাদের পলাতক আর্মি ছিল না, ওর কোনো একটা লোক ছিল। আর ডিপি অফিসার মানে হচ্ছে এখান থেকে যারা পালিয়ে যায় তাদেরকে ধরে আনতে তোর সাহায্য করতে হবে, তুই কি করবি? তো জন দ্রুত হ্যাঁ বলে দেয়। আর এখানে লক্ষ্য ডিপি অফিসাররা জোড়ায় কাজ করে, মানে দুজন কাজ করে। তো জন একজন হয়েছে, তার আরো একজন সঙ্গীর প্রয়োজন। তো এই জন্য সে জনকে রেখে দেয় আর পার্কের পার্টনার হিসেবে আরেকজনকে দিয়ে একটা কেস দিয়ে দেয়। আর এরপর ওদেরকে শহরে যেতে বলে। আর যাওয়ার সময় ওদেরকে একটা ফাইল আর একটা ফোন দিয়ে দেয়। ফাইলের ভেতরে আর কি যে পালিয়েছে তার ডিটেলস রয়েছে। তো যাই হোক, জন আর তার পার্টনার ওই পলাতক আসামিকে ফিরিয়ে আনার জন্য বা পলাতক আর্মিকে ফিরিয়ে আনার জন্য রওনা দেয়। তো জন শহরে পৌঁছে তো ফাইল ওপেন করে তদন্ত করতে যাচ্ছিল, কিন্তু তার পার্টনার তাকে বলে, আজকে 2 মাস পরে আমরা বের হতে পেরেছি, এই স্বাধীনতা আমাদের এনজয় করা উচিত, আমরা কালকেই পলাতককে খুঁজবো, আজকে চল আমরা বারে যাই, মাল খাই, মজা করি। কিন্তু জন তখন বলে, তুমি কি বুঝতে পারছো তাকে যদি আমরা না পাই আমাদের তো কঠিন শাস্তি হবে। তো পার্টনার তখন বলে, যদি না পাই তাহলে তো আরো ভালো, আমরা আরো কিছুদিন এই শহরে থাকার সুযোগ পাবো। এবং সে যে কোনো ভাবে জনকে রাজি করিয়ে নেয়। আর এরপর ওই ছেলেটা নিজেও ড্রিঙ্ক করে, জনকেও ড্রিঙ্ক করায়। আর এরপর জনের যখন মাথা চড়ে যায়, সে সিগারেট খাওয়ার জন্য বাইরে যায়। আর তখন তার কাছে একটা ছেলে আসে এবং একটা লাইটার চায়। তো জন তখন তাকে একটা লাইটার দেয় এবং বলে, তুমি এটা রেখে দিতে পারো,
আমার কাছে আরেকটা লাইটার রয়েছে। আর তারপর জন যায় ভেতরে এবং সেখানে আরো অনেক বেশি ড্রিঙ্ক করে। আর পরের দিন জনের ঘুম ভাঙে একটা সাইবার ক্যাফেতে, কিন্তু সে দেখতে পায় তার ফোন অনবরত বাজছিল। আর ফোন রিসিভ করার পরেই অন্য পাশ থেকে পার্ক বলে, হারামজাদা, তোকে আমি কাজে পাঠিয়েছি আর তুই নিশ্চিন্তে সারা ড্রিঙ্ক করেছিস, তুই কি জানিস ওই টাইমে ওই পলাতক আত্মহত্যা করেছে? তো এটা শুনে জনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দ্রুত যায় হসপিটালে, যেখানে ওই ছেলেটির মা কাজ ছিল। আর মৃত ছেলেটির বোন জনকে বলে ও অনেকদিন ধরে চিন্তায় ছিল। ও একটা কথাই ভাবতো, আমার মৃত্যু থেকে যদি বাকি সবকিছু ঠিক হয়ে যেত, যদি বাকি সব কোরিয়ানরা একটা ভালো জীবন পেত। তো এরপর পার্ক করে কি জনকে ওই লাইটার দিয়ে বলে, তোর এই লাইটারই ওর মৃত্যুর কারণ। এর মানে হচ্ছে জনের কাছে যে লাইটার যেতে এসেছিল গত রাতে, ওই ছেলেটাকে মূলত জনরা খুঁজতে এসেছিল, কিন্তু ফাইলটা না দেখার কারণে জনের ছবি দেখতে পায়নি এবং ওকে চিনতে পায়নি। আর ওই ছেলেটা যখন আর্মিতে ছিল, ওকে ওর সিনিয়ররা অনেক বুলি করতো, আর এই কারণে বিরক্ত হয়ে পালিয়ে গিয়েছিল। আর এরপরেও যখন জানতে পারে যে ও খুব বেশি দূর পালাতে পারবে না, তখনই সে আত্মহত্যা করে। তো যাই হোক, এই ঘটনার পর জন নিজেকে তার মৃত্যুর জন্য দায়ী করছিল, কিন্তু তখনই তার পার্টনার সামনে আসে। কিন্তু ওই ছেলেটির মৃত্যুতে ওর কোনো দুঃখই ছিল না। তো তখন জন নিজেকে আর সামলাতে পারে না, পার্টনারকে এলোপেথরি পিটাতে থাকে। কিন্তু তখনই সিনিয়র পার্ক আসে এবং তোমার জনকে থামায়। কিন্তু জন ওই পার্টনারকে এতই মেরেছিল যে ওকে হসপিটালে ভর্তি করানো হয়। আর এখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা মাইকেল নামের একজন ক্যাপ্টেনকে দেখতে পাই। আর সে যখন এই সেনা বেসে ঢুকছিল, তখন একজন গার্ড তাকে ভেতরে আসতে বাধা দেয়। আর মাইকেল তখন বলে, আমি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ক্যাপ্টেন মাইকেল। তো গার্ড তখন তাকে সরি বলে এবং বলে, স্যার ভেতরে যান। বাট মাইকেল তখন বলে, তুমি আমার আইডি কার্ড না দেখে কিভাবে ধরে নিলে যে আমি তোমার অফিসার? তো এই ভুলের খুশিতে তোমার এই বছর যত ছুটি রয়েছে সব ছুটি ক্যান্সেল। তো এরপর মাইকেল ভেতরে যায় এবং সে তার সকল সিনিয়রের সাথে মিটিং করে। আর ওখানে আমরা দেখতে পাই মাইকেলকে অফিসার যে পার্ক রয়েছে, আই মিন জনের অফিসার, তার উপরের সুপিরিয়র বানিয়ে দেওয়া হয়। আর এর কারণটা হচ্ছে বাইরে একজন সৈনিকের মৃত্যু হয়েছে, এই কারণে মাইকেলকে নতুন করে এখানে আনা হয়েছে। তো মাইকেল যখন জিজ্ঞাসা করে, তখন পার্ক বলে, আসলে ওই পলাতক ছেলেটা আত্মহত্যা করেছিল আর ওই মুহূর্তে আমাদের অফিসাররা ফুর্তি করছিল। আর ওখানে যে আমরা দুজন সৈন্যকে পাঠিয়েছিলাম, তার মধ্যে একজন সৈন্য আরেকজন সৈন্যকে অনেক বাজেভাবে মেরেছে। ওই সৈন্যটা হসপিটালে রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে জেলে। তো ক্যাপ্টেন তখন বলে, ঠিক আছে, তুমি ওই ডিপি অফিসারকে ডিসমিস করে দাও। তো এটা শুনে পার্ক বলে, ও তো এখন জেলে রয়েছে, জেল থেকে বের হোক, তারপর ডিসমিস করে দেবো। ক্যাপ্টেন তখন বলে, যেটা জেলে রয়েছে ওকে নয়, যেটা হসপিটালে রয়েছে ওকে ডিসমিস করে দাও, কারণ আমি খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে এখানে দোষটা কার। তো এটা শুনে পার্ক অবাক হয়ে যায়। এর মানে হচ্ছে জন আবার একটা সেকেন্ড সুযোগ পেল। তো যাই এরপর জনকে জেল থেকে বাইরে বের করা হয়। আর তারপর জন যখন তার রুমে যায়, তখন ওই সিনিয়র আবার ওকে বিরক্ত করতে আসে, বাট এবার জন কোনো কথার জবাব দেয় না। আর তখন এখানে এন্ট্রি হয় জনের নতুন সঙ্গী ডিপি ইনচার্জ ক্রিসের, যে এবার এক ক্লাস সিনিয়র জনের চেয়ে। তো যাই এরপর জনকে তার পরবর্তী কেসের জন্য পাঠানো হয়। বাট সেখানে যাওয়ার আগে পার্ক জনকে আবারও বলে, এইবার যদি কোনো ভুল করেছিস তোকে আমি 14 বছর জেল খাটাবো এবং এইবার তোকে পলাতক সৈন্যকে যে কোনো মূল্যে ধরে আনতে হবে। আর খেয়াল রাখবি এবার যেন কেউ সুইসাইড করার সুযোগ না পায়। তো পার্কের কাছ থেকে অ্যাডভাইস শোনার পর ওরা দুজন সেখান থেকে চলে যায়। আর এরপর ক্রিস জনকে অনেক ভালোভাবে বোঝায় যে ডিপি অফিসাররা কিভাবে সূত্রের সাহায্যে পলাতক সৈনিকের কাছে পৌঁছায়। তো এরপর তারা সোজা পলাতক সৈনিকের যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে দেখা করবে। তো সেই হিসেবে তারা যায় হচ্ছে তার মায়ের সাথে দেখা করতে। তো তার মা তার ছেলের জন্য অনেক কাঁদে, বাট তার কোনো আইডিয়াও ছিল না তার ছেলে কোথায় রয়েছে। তো জন তখন তাকে সান্ত্বনা দেয়। আর এরপর তারা যায় হচ্ছে ওই ছেলেটার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো ওর গার্লফ্রেন্ড তখন বলে, আপনাদের আগে আরো দুজন অফিসার আমার সাথে দেখা করতে এসেছিল, বাট আমি তাদেরকে বলেছিলাম যে আমার সাথে ওর তেমন কোনো সিরিয়াস রিলেশন নেই। আর তখন ক্রিস বলে, তুমি কি জানো আমাদের মিলিটারিতে একটা করে ডায়েরি লিখতে দেওয়া হয়, যে ডায়েরিতে আমরা আমাদের মনের কথা লিখি। আর ওই ছেলেটার ডায়েরিতে তোমার নাম বারবার লেখা ছিল, যেখানে স্টুয়ার্ট নামের ওই ছেলেটা লিখেছিল তোমার সাথে কিভাবে দেখা হয়েছিল, কিভাবে তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো এবং ও তোমাকে কেমন ভালোবাসে। তো এই কথাটা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে যায়। আর যাওয়ার আগে জন এবং ক্রিসকে বলে, যদি ওর ব্যাপারে আমি জানতে পারি আমি আপনাদেরকে অবশ্যই কল করে জানাবো। তো এরপর ওরা আরো কিছু জনের সাথে দেখা করে। আর এরপর তারা স্টুয়ার্টের একটা বন্ধুর কাছ থেকে জানতে পারে যে গতকাল রাতে আমি ওকে একটা সাবওয়ে স্টেশনের স্টোরে দেখেছিলাম। তো সমস্ত তথ্য বের করার পরে তাদের কাছে পার্কের কল আসে। আর পার্ক তাদেরকে বলে যে স্টুয়ার্টকে কিভাবে আর্মিতে টর্চার করা হতো। সে যখন ঘুমাতো এর জন্য নাক ডাকতো, আর এর জন্য লোকেরা ওকে মাস্ক পরিয়ে দিত, কিন্তু তারপরেও যখন নাক ডাকার শব্দ আসতো তখন ওর নাকে ওরা পানি ভরে দিত। এবং গত রাতে আর্মির ডেবিট কার্ড দিয়ে ওরা সাবওয়ে লাস্ট যে স্টেশন রয়েছে সেখান থেকে শপিং করেছে, কিন্তু ওকে এখন কোথায় পাওয়া যেতে পারে এটার কোনো আইডিয়া নেই এবং এটা জন এবং ক্রিসকেই খুঁজে বের করতে হবে। তো যাই ইতিমধ্যে আমরা দেখতে পাই জন এবং ক্রিসের মতো অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, মানে একই মেন্টালিটির লোক। আর তারপর তারা দুজন সাইবার ক্যাফেতে স্টুয়ার্টের ব্যাপারে খোঁজ চালাতে যায়। আর এরপর তারা পার্কের কাছে আরো একটা ওয়ারেন্ট ডিমান্ড করে। আর পার্ক করে কি সেটা তার বড় অফিসার মাইকেল দিয়ে বানিয়ে নেয়। তো অনেকগুলো প্রমাণ জোড়া লাগিয়ে জন তখন তার মাথা খাটায়। সেভাবে স্টুয়ার্টকে প্রত্যেক রাতেই শেষ স্টপে দেখা যায়, মানে ট্রেনের শেষ স্টপে দেখা যায়। এর মানে হচ্ছে ও ট্রেন থেকে বেরি হয় না, ও মেট্রো ট্রেনেই থাকে এবং ট্রেনের প্রত্যেক শেষ স্টপেজে ও তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ট্রেনে ঢুকে। তো এটা মোটামুটি শিওর যে থাকলে ট্রেনের ভেতরেই থাকে। তো এই আন্দাজ অনুযায়ী জন আর ক্রিস করে কি স্টুয়ার্টের কাছে পৌঁছে যায় এবং তারা অনেক সহজে স্টুয়ার্টকে ধরে ফেলে। আর তারপর তারা দুজন করে কি পার্কের কথায় একে ফিরিয়ে নিয়ে যেতে থাকে। আর যাওয়ার সময় জন করে কি স্টুয়ার্টকে তার মায়ের সাথে কথা বলায়। আর মায়ের সাথে কথা বলার সময় সে অঝরে কাঁদতে থাকে, মানে ওদের দেখে মনে হচ্ছে যে ওরা একটা ফেসে গিয়েছে কোরিয়াতে জন্ম নিয়ে। তো এখানেই দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর চলো আমরা তৃতীয় এপিসোডে চলে যাই। তো তৃতীয় এপিসোডের শুরুতে আমাদের জনের ছোটবেলাকে দেখানো হয়।
হয়, যেখানে তার বাবা তার মাকে মারার পরে নেশা করার জন্য টাকা নিয়ে গিয়েছিল আর ছোট্ট জন এগুলো বসে চুপচাপ দেখছিল। আর তারপর কাহিনী প্রেজেন্ট আসে, যেখানে জন আর ক্রিস কিছুদিনের জন্য ছুটি পায়, কারণ ইতিমধ্যে 6 মাস চলে গিয়েছে এবং গত 6 মাস ওরা 7 জন পলাতক সৈনিককে সফলভাবে ধরে নিয়ে এসেছিল। তো ছুটির প্রথম দিন ওরা দুজন যখন এনজয় করছিল, তখনই আবার ক্রিসের কাছে পার্কের কল আসে এবং সে তাকে একটা নতুন অর্ডার দেয়। সেটা হচ্ছে আরেকজন সৈন্য পালিয়েছে যার নাম হচ্ছে অ্যান্ড্রু, ওকে ধরতে দ্রুত তোমাদের বুশানে যেতে হবে। তো এই কথা বলে পার্ক জাস্ট ফোন কেটে দেয়। মানে এইসব আর্মিতে যারা চাকরি করে ওদের কোনো ইচ্ছার মূল্যই নেই। 6 মাস পরে চাকরি ছুটি পেলো, আবার কাজ দিয়ে দিল। কিন্তু মাইকেল মানে পার্কের যে বড় অফিসার, সে বলে ওদের এই ছুটির মধ্যে মিশনে পাঠানো কি ঠিক হলো? এবং এর আগে মাইকেল করে কি ইচ্ছা করে পার্ককে আবার র্যাকেট দিয়ে মারার চেষ্টা করে। মানে বাপের উপর বাপ রয়েছে, কিন্তু সে বলে সরি আমার হাত থেকে এটা ছুটে গিয়েছে। আর এদিকে ক্রিস আর জন বুশানে গিয়ে দেখে যে আরো দুজন ডিপি অফিসার ওদের সাথে দেখা করতে এসেছে এবং ওই ডিপি অফিসারদের আবার নিয়োগ দিয়েছে হচ্ছে মাইকেল। তো ওই দুইজন ডিপি অফিসার পার্ক এবং জনের সামনে দুটো অ্যাড্রেস রাখে। একটা অ্যাড্রেস ছিল হচ্ছে অ্যান্ড্রু নামে যে ছেলেটা পালিয়েছে ওর বাবার, আরেকটা অ্যাড্রেস ছিল হচ্ছে অ্যান্ড্রুর গার্লফ্রেন্ডের। তো এটা দেখে পার্কের যে অফিসার মাইকেল যে দুজন ডিপি অফিসারকে পাঠিয়েছে তারা বলে আমরা যাবো হচ্ছে অ্যান্ড্রুর বাবার বাসায় আর তোমরা যাবে হচ্ছে অ্যান্ড্রুর গার্লফ্রেন্ডের বাসায়, ঠিক আছে? কিন্তু জন জানতো যে বাবার বাসাটাই ইম্পর্টেন্ট হবে, কারণ ওখানে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য করে কি বাবার বাসার যে ঠিকানাটা সেটা মুখস্থ করে নিয়েছিল। তো এরপর জন সিদ্ধান্ত নেয় যে ওরা ওই অফিসারদের আগে অ্যান্ড্রুর বাবার বাসায় যাবে। তো এখানে আসলে বুঝতেই পারছো কি ব্যাপারটা হয়েছে। মাইকেল এবং পার্ক মানে বড় যে দুজন অফিসার তাদের মধ্যে অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তো পার্কের যেহেতু খাস দুই লোক হচ্ছে আমাদের ক্রিস এবং জন, তো এই জন্য সে ওদের ছুটি বাদ দিয়ে আবার এই কাজে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, ওরা দুজন করে কি দ্রুত অ্যান্ড্রুর বাবার বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে অ্যান্ড্রুকে পেয়েও যায়, বাট অ্যান্ড্রু ওদেরকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এরই মাঝে অনেক মারামারি ছোটাছুটি হয়। আর তারপর অ্যান্ড্রু ছাদে উঠে যায় এবং এখানে দেখতে পাই অ্যান্ড্রু এবং জনের মধ্যে বক্সিং হয়, কিন্তু তখন ক্রিসের কোমরটা আটকে যায়। আর এই কারণে অ্যান্ড্রু জনকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়। আর এই খবরটা যখন মাইকেল পায়, সে পার্কের উপর অনেক রেগে যায় এবং বলে তুমি কেন আবার তোমার অফিসার সেখানে পাঠিয়েছো? তুমি তোমার অফিসারকে এখনই দ্রুত ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু পার্ক উল্টো জন এবং ক্রিসকে ফোন করে বলে তোমরা কিন্তু মাইকেলের অফিসার অ্যান্ড্রুকে ধরার আগে তোমরা দুজন ধরে নিয়ে আসবে ওকে, এটা আমার ইজ্জতের ব্যাপার। তো যাই হোক, এরপর দুজন করে কি একটা মেয়ের সাথে দেখা করে। তো এই মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ওই মেয়েটি বলে ওর সাথে তো আমার ওরকম কোনো সম্পর্ক নেই, ওর সাথে জাস্ট একটা ক্লাবে একদিন আমার দেখা হয়েছিল, ওই ক্লাবে ওই দিন আমি ওর সাথে গার্লফ্রেন্ডের মতো ছিলাম, তবে জেনারেলি ওর গার্লফ্রেন্ড হচ্ছে আমার বান্ধবী। আর এরপর তো আরো কিছু লোকের কাছ থেকে জানতে পারে যে অ্যান্ড্রু অনেক ক্লাবে কাজ করেছে, এ পর্যন্ত মোট 22টা ক্লাবে কাজ করেছে। তো ওরা দুজন প্রতিটা ক্লাবে গিয়ে অ্যান্ড্রুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেগুলোর মধ্যে একটা ক্লাবে তারা মুন নামের একজন মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটাই মূলত অ্যান্ড্রুর গার্লফ্রেন্ড ছিল, মেইন গার্লফ্রেন্ড। তো তাকে দেখে ক্রিস বলে জন তোর চেহারা তো সুন্দর, তোকে পার্টির হোস্ট বানিয়ে পাঠিয়ে দিই, তুই মুনকে পটানোর চেষ্টা কর, কারণ তুই যদি মুনকে ডাইরেক্ট অ্যান্ড্রুর ব্যাপারে জিজ্ঞাসা করিস ও কিছুই বলবে না, আগে ওর সাথে বন্ধুত্ব কর। তো এই জন্য এই রাস্তা বেছে নেয়। আর ক্লাব থেকে ফেরার পথে ক্রিস জনকে বলে আমি খোঁজ নিয়ে দেখেছি যে মুন জানে অ্যান্ড্রু কোথায় রয়েছে এবং সে অবশ্যই আজ হোক কাল হোক অ্যান্ড্রুর সাথে দেখা করবে। তো আগের রাত্রে জন তো তোমার মুনের সাথে একটু সিস্টেম করে এসেছে। তো পরের দিন সকালে জনের কাছে মুনের কল আসে আর সে জনকে ডেকে বলে আমার একটু সাহায্যের প্রয়োজন, তুমি একটু দ্রুত আমার সাথে দেখা করতে পারবে? তো অ্যাকচুয়ালি মুনের টাকার প্রয়োজন ছিল। তো এজন্য মুন করে কি জনকে তার কাজিন পরিচয় দিয়ে ও যে বারে কাজ করতো সেই বারের মালিকের কাছে টাকা চায় এবং বলে যে আমার আঙ্কেলের শরীর তো খুব অসুস্থ, তার জন্য আমার কাজিন আমার কাছে টাকা ধার চাইছে, তো আমার কাছে তো নেই, আপনি একটু টাকা দেবেন। কিন্তু তার বস খুব ভালো মতো জানতো ওর বয়ফ্রেন্ড পালিয়ে গিয়েছে, মানে ওদের কাহিনী জানতো। তো ওই বস বলে তুমি তোমার অ্যান্ড্রুর জন্য টাকা চাচ্ছ তাই না, বাট তোমার এই চাল আমার উপর কাজ করবে না, আর তোমার যদি খুব বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে যে কাস্টমার গুলো রয়েছে তাদের সাথে বিছানায় শুতে শুরু করো, অনেক টাকা কামাতে পারবে। মানে বুঝতেই পারছো কোন ধরনের কথা। কিন্তু তখনই জন হঠাৎ করে বলে ওঠে এই আমার বাবার ফোন এসেছে, তোমাকে দ্রুত ডেকেছে, চলো একটু বাইরে আসো। তো এটা বলে সে মুনকে বাইরে নিয়ে আসে, বাট এতে মুন রেগে যায়। কিন্তু জন তখন বলে দেখো তোমাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে গিয়েছে, তো এই জন্য আমি তোমাকে হেল্প করবো, আর তাছাড়া ওই মহিলা তোমাকে যেভাবে অপমান করছিল এটা আমি দেখতে পারছিলাম না। তো এই জন্য করে কি ক্রিসকে কল করে এবং বলে অ্যান্ড্রুকে আমি প্রায় ধরে ফেলেছি, তুমি আমাকে কিছু টাকা পাঠাও। আর ওই সময় ক্রিস আবার অ্যান্ড্রুর বাবার সাথেই ছিল। আর সে তখন করে কি মাইকেলের যে অফিসাররা ছিল কিম, তাদের কল দিয়ে বলে যদি তোমরা অ্যান্ড্রুকে নিতে চাও তাহলে আমার বলা অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দাও, আমরা অ্যান্ড্রুকে ধরে তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক তারা রাজি হয়ে যায়। আর এদিকে টাকা পেয়ে জন করে কি মুনকে টাকা দিয়ে দেয় আর তারপর মুন করে কি তার নিজের রাস্তায় চলে যায়। অ্যাকচুয়ালি মুন এখন অ্যান্ড্রুর কাছে যাচ্ছিল ওই টাকাগুলো দেওয়ার জন্য। আবার ওইদিকে কিম আর তার বন্ধু করে কি ওর পিছু করে। আর কিছু দূর যাওয়ার পরে অ্যান্ড্রু যখন মুনের সাথে দেখা করে তখন অ্যান্ড্রু মুনের কাছে টাকা চায়, কিন্তু মুন তাকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলে, কিন্তু অ্যান্ড্রু বলে আমি অপেক্ষা করতে পারবো না। আর এর জন্য সে করে কি ওই ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, বাট তখন কিম এবং তার বন্ধু চলে আসে, আই মিন মাইকেলের অফিসাররা। আর আমরা তো জানি এখানে ডিলটা কি হয়েছে, জন এবং ক্রিস মাইকেলের যে অফিসার রয়েছে টাকার বিনিময়ে ওদেরকে দিয়ে দিয়েছে। তো তারা অ্যান্ড্রুকে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রু ওদের দুজনকে উল্টো মারে। তো ওরা যখন পারে না জন এসে করে কি অ্যান্ড্রুকে অনেক কেলায়। অ্যাকচুয়ালি একটু আগে জন মুনকে বলেছিল তোমাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে। অ্যাকচুয়ালি জন আসলে মুনকে দেখে তার মায়ের কথা মনে করেছিল, তার মাও ঠিক এভাবেই তার বাবাকে টাকা দিত। তো এই জন্য ওর বাবার পুরো রাগ সে অ্যান্ড্রুর উপর ছাড়ে। কিন্তু এখানে লক্ষ্য মুন কিন্তু আগে থেকে জনের উপর সন্দেহ করেছিল যে জন হয়তো আর্মিতে থাকতে পারে। তো এই জন্য সে অ্যান্ড্রুর জন্য নকল টাকা নিয়ে এসেছিল, আর তারপর সে অ্যান্ড্রুকে ইচ্ছে করেই ধরিয়ে দিয়েছে। আর আসল টাকা নিয়ে মুন চলে গিয়েছে, কারণ মুন নিজেও গরিব, তারও টাকার দরকার। মানে সবাইকেই পোল্টি দিয়ে দিল মুন। এই হচ্ছে মায়া মানুষ আর কি, কোরিয়ান মায়া মানুষ।
মানুষ। এবং সে এরপর জনকে কল করে এবং বলে, দেখো আমাকে প্লিজ ঘৃণা করো না, তোমার দরকার ছিল অ্যান্ড্রুকে, আমার দরকার ছিল কয়টা টাকা, সেটা আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, যেহেতু অ্যান্ড্রুকে পার্কের অফিসাররা ধরেছে, এই জন্য ওরা মাইকেলের অফিসারদের হাতে তুলে দেয়নি। কিন্তু এই কারণে মাইকেল পার্কের উপর অনেক রেগে যায়। আর পার্ক তখন বলে, ওকে আমার অফিসাররা ধরেছে, ওকে নিয়ে আমি যা ইচ্ছে তাই করবো। আর আপনার যদি ক্রেডিট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আগে এটা অর্জন করতে শিখুন, কামান। আর এটা বলে পার্ক চলে যায়। আবার ওরা দুজনে যেহেতু বড় অফিসার, খুব বেশি খারাপ ব্যবহার তো কেউ সাথে কেউ করতে পারবে না। তো যাই হোক, মাইকেলের তখন খুব রাগ হয় এবং সে তার সকল রাগ ঝাড়ে হচ্ছে জন আর ক্রিসের উপর। বাট তখন পার্ক মানে ওদের যে বস, সে চলে আসে এবং বলে, জন তোমার বাবা হসপিটালে, মানে ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আর এখানে এপিসোড নম্বর 3 শেষ হয়ে যায়। তো এরপর 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দুজন আর্মিকে দেখতে পাই, যেখানে একজন সিনিয়র ছিল আর একজন ছিল জুনিয়র। এবং সে বুঝতে পারছো জুনিয়রকে খারাপ ভাবে ইউজ করছে, সমকামিতা করছে। মানে কি বলবো, কিছু বলার নেই। যত বড় লোকের সন্তান, যত ক্ষমতাশালী সন্তান হও না কেন, ওখানে গিয়ে তুমি একেবারে অসহায়। মানে সিনিয়ররা জুনিয়রদের যে কোনো ভাবে বুলি করতে পারে। তো এরপর সিন চেঞ্জ হয় আর আমরা জনকে দেখতে পাই যে হসপিটালে তার বাবার সাথে দেখা করতে এসেছে। আর তার বাবা তাকে দেখি তার কাছে টাকা চেয়ে বসে। আসলে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সে নর্মালি ঠিকই রয়েছে। কিন্তু জন ওর বাবাকে টাকা দেবে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাট তখন ওর কাছে ক্রিসের মেসেজ আসে, আর সে জনের বাড়িতে তার মা আর বোনের সাথে ছিল। তো এরপর খাবার খাওয়ার পর জন যখন চলে যাচ্ছিল, তখন জনের মা জনের পকেটে জোর করে কিছু টাকা দিয়ে দেয়। তবে তারপরেও জন তার মায়ের সাথে বেশি কথা না বলে চলে যায়। মানে চিন্তা করো, আমরা যে একটা সাপোর্ট পাই ফ্যামিলি থেকে, কোরিয়ার বেশিরভাগ পোলাপানি কিন্তু এটা পায় না, বা উন্নত দেশের বেশিরভাগ পোলাপানি এটা পায় না। তো যাই হোক, ওইদিকে যখন জন ছিল, এই দিকে তখন আর্মি বেস থেকে আরেকটা সিপাহী তার কাটার দেওয়াল টপকে পালিয়ে যায়। আর এই পলাতকের নাম ছিল হচ্ছে হ্যারি। আবার এই কেসটাও ক্রিস আর জনি পায়। তো এরপর তারা দুজন খোঁজ করার জন্য বেরিয়ে আসে। আর এই কেসের জন্য তারা হ্যারির বন্ধুর সাথে দেখা করে এবং সে বলে, দেখো ওর টাকা কামাই করার একটু তাড়া রয়েছে, আর এর জন্য ও হেলিকপ্টারে এক ধরনের ঝুঁকিপূর্ণ এক্সারসাইজ রয়েছে বা স্টান্ট রয়েছে, সেটা করে থাকে, যেটাকে ইম্পিরিয়াল স্টান্ট বলা হয়ে থাকে। আর এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই কাজটা একবারের চেয়ে 2বার বেশি কেউ করে না, কিন্তু এটা করলে অনেক টাকা পাওয়া যেত। কিন্তু হ্যারি ওটা 4বার করেছে, কারণ ওর টাকার অনেক প্রয়োজন। তো এরপর তারা জানতে পারে যে হ্যারি বেটিং করা অনেক পছন্দ করতো এবং বেটিং এ আজ পর্যন্ত তাকে সেরকম ভাবে কেউ হারাতে পারেনি। আর হ্যারি যে বেটিংটা করতো, এখানে 3টা দরজার মধ্য থেকে একটা সঠিক দরজা বেছে নেওয়ার গেম ছিল। তো এরপর তারা দুজন যায় হ্যারির বাড়িতে। সেখানে হ্যারির দাদির সাথে দেখা হয়, বাট হ্যারির দাদি ক্রিসকে হ্যারি ভেবে নেয়। তো ওখানে জিজ্ঞাসাবাদ করার পরে তারা হ্যারির ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন পায় না, কিন্তু এতটুকু বুঝতে পারে যে হ্যারির পরিবারের অবস্থা খুবই খারাপ এবং ওর দাদির অবস্থাও খুবই খারাপ, তার অপারেশন করতে হবে। আর দাদি হ্যারিকে বড় করেছে, কিন্তু হ্যারির দাদির স্মরণশক্তি একেবারে কমে গিয়েছে, বুঝতেই পারছো, এজন্য সে ক্রিসকে হ্যারি মনে করেছে। তো যাই হোক, এরপর ক্রিস আর জন দাদির বাড়ির বাইরে এসে দাঁড়ায়। আর তখনই সেখানে কিছু লোক আসে এবং তাদেরকে সরতে বলে, কারণ তারা এই বস্তিটা ভাঙবে বা এই বস্তির বেড়া ভাঙবে। বাট তখন ক্রিস করে কি, সেখানকার যে একটা মোটা লোক রয়েছে তাকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে পালিয়ে যায়, মানে দুষ্টুমি করে। তো এরপর সেখান থেকে গিয়ে তারা হ্যারির কলেজের বন্ধুর সাথে দেখা করে। তো জন তখন তাকে জিজ্ঞাসা করে, হ্যারি কি বেটিং পছন্দ করতো? তার বন্ধু তাকে বলে, না, ওটা তো কখনোই করতো না। আর তারপর জন করে ওই 3 দরজার খেলার ব্যাপারে জিজ্ঞেস করে, যেটাকে আসলে ডাইরেক্ট বেটিং না বা জুয়া না, এটাকে বলা হয় মন্টিহাল প্রবলেম। আর সেটাতে হ্যারি অনেক ভালো ছিল, পছন্দ করতো। তো এই মন্টিহাল প্রবলেম জিনিসটা আসলে কি, সত্যি কথা বলতে আমি নিজে ভালো মতো বুঝি নাই, তোমাকে কিভাবে বোঝাবো। তবে শর্টকাটে যেটা বোঝাই, এখানে ধরো 3টা দরজা রয়েছে এবং তোমাকে একটা প্রশ্ন করা হবে বা একটা সমস্যা দেওয়া হবে। তো ওই সমস্যার বিপরীতে 3টা সমাধান থাকবে বা 3টা দরজা থাকবে, তার মধ্যে থেকে সেরাটা তোমার বেছে নিতে হবে। এমনকি ওখানে এমন সব অপশন থাকতে পারে, কিন্তু তোমাকে সঠিক সমাধানটা করতে হবে। মানে এখানে গেমটা আমাদের বোঝানো হয়, কিন্তু আমি গেমের ঘোড়ার ডিমে বুঝি না আগামাথা, তোমাকে এর বেশি কিছু আমি বলতে পারছি না। তো যাই হোক, তখনই হ্যারির বন্ধু করে কি জনকে একটা ফোন নিয়ে এসে বলে, তোমার জন্য একটা ফোন এসেছে। আর এই ফোনটা মূলত হ্যারি করেছিল। তো হ্যারি তখন জনকে বলে, দেখো আমাকে খুঁজে তোমরা পাগল হয়েও না, আমি আমার কাজ শেষ করে অবশ্যই ফিরে আসবো সেনা বেসে। আর তখন জন দেখে যে হ্যারি ওখানেই দাঁড়িয়ে রয়েছে, আর ওরা করে কি দ্রুত হ্যারির পিছু করে, কিন্তু হ্যারিকে ধরতে ওরা ব্যর্থ হয়। আর এর ফলে পার্ক ওদের দুজন অনেক বকে। তো এরপর রাতে যখন ক্রিস ডিউটি করছিল, তখন আবার জন হ্যারির ব্যাপারে ভাবছিল। আর ওই সময় পিটার করে কি জনকে বাইরে ডাকে। পিটার মানে হচ্ছে জনের সেই বন্ধু যাকে আমরা সিনেমার শুরুতে ওই যে টর্চার হতে দেখলাম, তারপর জনকে টর্চার করলো। তো আমরা দেখতে পাই পিটার এখন 1 বছরের সিনিয়র হয়েছে। পিটার করেছে কি, নতুন যে পোলাপান এসেছে ওদেরকে সেভাবেই বুলি করছে, মারছে এবং জনকে ওইভাবে মারতে বলে, কারণ আমরা শিকার হয়েছে, আমরা ওকে মারবো না কেন। বাট পিটার বাধা দেয় এবং জুনিয়রদের সোজা হয়ে দাঁড়াতে বলে। কিন্তু পিটার তখন বলে, আমরা সব সহ্য করেছি, আমরা এটা কেন করবো না। বাট জন বলে, আমরা এটা সহ্য করেছি তার মানে এই নয় যে আমরাও এমন হব। কিন্তু তখন পিটার আর জনের আবার সিনিয়র আসে, ওই যে ওই শালায় যে শালা আবার ওদের নির্যাতন করতো, এবং সে এসে পিটারকে অনেক শাস্তিও দেয়। আর তারপর সে জনকে বলে একটা জুনিয়রকে মারতে, কিন্তু জন ডাইরেক্ট মানা করে দেয়। আর তখন সেই সিনিয়র শালা যখন জনকে মারতে যাচ্ছিল, তখনই জনের যে পার্টনার ক্রিস, সে চলে আসে এবং সে করে কি জনকে ধরে নিয়ে রুমে চলে যায় এবং এরপর এমন সব আওয়াজ করে যেন সে জনকে মারছে। আর এই আওয়াজ শুনে ওই সিনিয়র অনেক খুশি হয়ে যায় এবং এটা ভাবে যে ক্রিস ওকে উচিত শিক্ষা দিচ্ছে। আর চলে যাওয়ার পরে জন ক্রিসকে বলে, দেখো আমি জেনে গিয়েছি হ্যারি কোথায় থাকতে পারে। দেখো এখানে 3টা দরজা রয়েছে এই প্রবলেমের। প্রথম দরজা হচ্ছে ওর দাদি অসুস্থ, কিন্তু তারপরে ওকে আর্মিতে আসতে হয়েছে, আর আমরা জানি ওর টাকার দরকার। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে ওর দাদিকে হসপিটালে ভর্তি করাও দরকার। আর তৃতীয় যে দরজা বা তৃতীয় যে প্রবলেম, খালি দাদিকে ভর্তি করলে হবে না, টাকা দিলেও হবে না, দেখাশোনাও করতে হবে। আর এর জন্য আমি জানি ওকে কোথায় পাওয়া যেতে পারে। তো অ্যাকচুয়ালি হ্যারি ওদের বাড়ির আশেপাশে যে তোমার বস্তি ভাঙা হচ্ছিল, সেখানেই হয়তো কাজ করতে পারে, কারণ হসপিটালে ভর্তি করার জন্য হ্যারির টাকার প্রয়োজন,
আবার দাদিকেও দেখাশোনা করতে হবে, তো এইটা করলেও বাড়ির কাছে কাছে থাকতে পারবে, দাদিকেও দেখাশোনা করতে পারবে। তো এই জন্য হয়তো এই রাস্তাও বেছে নিয়েছে। তো সত্যি সত্যি এই কথা ভেবে ওরা ওখানে যায় এবং হ্যারিকে ধরতে পারে, বাট হ্যারিকে নিয়ে আসার আগে লাস্ট বারের মতো ওরা দাদির সাথে দেখা করাতে নিয়ে যায়। বাট এবারও ওর দাদি করে কি ক্রিসকে হ্যারি ভাবে, আর এটা দেখে হ্যারি কাঁদতে থাকে যে দাদির স্মৃতিশক্তি একবারে চলে গিয়েছে। তো যাই হোক, হ্যারিকে নিয়ে যাওয়ার সময় ক্রিস হ্যারিকে প্রশ্ন করে, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কত সময় চাস? ক্রিস বলে, আমার হাতে যদি 2 মাস টাইম পাই আমি ওর দাদিকে হসপিটালে অ্যাডমিট করে ফিরে আসবো। তো এই কথা শুনে ক্রিস বলে, আচ্ছা তুই চলে যা, 2 মাস পরে সারেন্ডার করে দিস, পাক্কা কিন্তু, প্রমিস। আর এই কথা শুনে জন তো অবাক হয়ে যায়। তো যাই হোক, হ্যারিকে ছেড়ে দেয়। তারপর ক্রিস পার্ককে কল দিয়ে বলে, স্যার হ্যারি আমাদের হাত থেকে আবার বেরিয়ে গিয়েছে, আবার ছুটে পালিয়ে গিয়েছে। তো এই কথা শুনে পার্ক বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি চলে এসো। কিন্তু পার্ক ফোন রাখার পরে একটা হাসি দেয়, শয়তানা হাসি। তো এখানে পার্ক জাস্ট আমাদেরকে বোঝায় ক্রিস আর জন যে স্কুলের ছাত্র, ওই স্কুলের প্রিন্সিপাল আমি, মানে পার্কও বুঝতে পেরেছে হ্যারি আর জন ইচ্ছে করে ওকে পালাতে দিয়েছে। তো যাই হোক, এরপর জন করে কি তার মায়ের কাছে কল করে এবং অনেকদিন পরে কথা বলে। তখনই সে জানতে পারে জনের যে ঘনিষ্ঠ বন্ধু পিটার, যে প্রথমও নির্যাতিত হতো এবং এই খুব সম্প্রতি নির্যাতিত হলো, ও আবার পালিয়ে গিয়েছে। আর ও কেন এই পদক্ষেপ নিয়েছে এটা তো আমরা জানি, এই নির্যাতনের জ্বালায় সিনিয়র হওয়ার পরও ওর সিনিয়রের দ্বারাও আবার নির্যাতিত হয়েছে। তো যাই হোক, এখানে 4 নম্বর এপিসোড শেষ হয় আর 5 নম্বর এপিসোডের শুরুতে আমাদেরকে পিটারকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই পিটারকে তার সিনিয়র প্রতিবারের মতো মারছিল, বাট এইবার পিটার আর সহ্য করে না, উল্টো ওই সিনিয়রকে অনেক মারে। কিন্তু তখন সেই সময় আরেকজন সিপাহি চলে আসে, কিন্তু ওই সিপাহিকে কিছু না বলে পিটার সেখান থেকে চলে যায়। আর পিটার যেহেতু মেরে পালিয়ে গিয়েছে বড় অফিসারকে বা ওর সিনিয়রকে, এজন্য এই ব্যাপারে মাইকেল আর পার্ক তাদের যে সিনিয়র বস রয়েছে তার সাথে কথা বলে। তো এখানে পার্ক বলে আমাদের বড় পরিসরে পার্ককে খোঁজা উচিত, মানে বেশি লোকজন নিয়ে। বাট মাইকেল বলে আমাদের চুপচাপ ওকে খোঁজা উচিত, কারণ এই কাজে যদি বেশি লোক লাগানো হয় তাহলে টিভি চ্যানেল মিডিয়া জেনে যাবে এবং আমাদের খিস্তি উড়াবে ওরা। তো এই জন্য এই কথায় মাইকেলের কথাই বস এগ্রি হয়। তো যাই হোক, এরপর পার্ক করে কি তার নিয়ম অনুযায়ী জন আর ক্রিসকে পাঠায় পিটারকে ধরার জন্য। আর ওদের দুজনকে নিয়ে যাওয়ার সময় পার্ক ওদের দুজনকে একটা কুকুরের কাহিনী শোনায় যে তার নিজের মালিককে কামড়েছিল, আর এই কারণে মালিক ওই কুকুরকে এখন মেরে ফেলতে চায়। তো এরপর পার্ক ওদের দুজনকে জিজ্ঞাসা করে, বল এখানে দোষটা মালিকের না কুকুরের? তো ওদের দুজনের কাছে জবাব ছিল না, ওরা বুঝতে পারছিল না কি বলবে। বাট তখন পার্ক বলে, ব্যাপার না, এটার কোনো উত্তর নেই, কারণ এখানে কুকুরটা হচ্ছে আমরাই। মানে এখানে পার্ক নিজেই হয়তো কোনো বেইমানি করতে চলেছে। তো যাই হোক, পিটার আর্মিতে ভর্তি হওয়ার আগে সে একটা আর্ট স্কুলে পড়তো আর সেখানে একটা মেয়ের সাথে তার প্রেম হয়েছিল। তো ওরা করে কি সেখানে যায় এবং সেখানে গিয়ে ওই মেয়ের সাথে দেখা করে। আর ওই মেয়েটা করে কি তখন পিটারের যে ক্লাউড সার্ভার আইডি ছিল এবং পাসওয়ার্ড ছিল সেটা পিটারকে দেয় এবং বলে এতে হয়তো তোমাদের কোনো হেল্প হতে পারে। তবে একটা সত্য কথা, পিটার অনেক ভালো মনের মানুষ ছিল এবং সে আমাকে এখানে অনেক কষ্ট করে ভর্তি করিয়েছে। তো আপনারা যদি পারেন যে কোনো ভাবে পিটারকে হেল্প করুন, ওর জন্য কোনো ক্ষতি না হয়। তো এখানে জন আর ক্রিস পিটারকে হেল্প করার প্রতিশ্রুতি দেয়। আর এরপর জন যায় হচ্ছে পিটারের এক বন্ধুর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য, মানে আর্মিতে ভর্তি হওয়ার আগে এই ছেলেটার বন্ধু ছিল আর কি। তো সে জনকে বলে, আমরা ছোটবেলা থেকে এনিমে দেখতাম এবং আমরা এনিমে বানাতে অনেক পছন্দ করতাম, আমরা মানগা তৈরি করতে চাইতাম। তো এনিমে আর মানগা জিনিসটা আমি বোঝাই, জাপানের যে অ্যানিমেটেড মুভিগুলো রয়েছে, খাঁটি বাংলায় কার্টুনও বলতে পারো চাইলে, সেগুলোকে অ্যানিমে বলা হয়, মানে অনলি জাপানিজ গুলোকে। আর জাপানিজ যে তোমার কমিক গুলো রয়েছে ওগুলোকে বলা হয় মাঙ্গা বা মানগা। তো যাই হোক, ওদেরও শখ ছিল ওরকম ওরা এনিমে বা মানগা তৈরি করবে। কিন্তু আর্মিতে ডিউটি করে ছুটিতে যখন বাড়িতে এসেছিল তখনও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, মানুষের সাথে কথায় কথায় ঝগড়া করতো। আর তখনই জনদের কাছে খবর আসে যে সিনিয়রকে মেরে পিটার পালিয়েছে, তার নাম ছিল হচ্ছে ওয়াং, আর তাকে তো আমরা চিনি, সিনেমা শুরু থেকে ওকে দেখছি। তো ওই ওয়াং এর জন্য ও মূলত পালিয়েছে, কিন্তু ওই ওয়াং আবার ডিসচার্জ হয়েছে, মানে ওর 2 বছরের সার্ভিস শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। মানে 2 বছর তো না, আরো বেশি হবে আর কি, হয়তো আরো কোনো এডিশনাল কাজ করেছে। তো হতে পারে পিটার হয়তো তার উপর এখন প্রতিশোধ নেওয়ার জন্য পুরো ক্ষেপে রয়েছে। মানে এখন পিটার তো আর কারো আন্ডারে নয়, আবার ওই শালাও তো আর বস নয় বা সিনিয়র নয়, ও তো এখন বাইরে সাধারণ মানুষ হিসেবে চলে এসেছে। তো পিটার ওকেই মারবে, ওর উপরেই হয়তো রাগ উঠাবে। তো জন করে দ্রুত ওই অ্যাড্রেস খুঁজে বের করে যেটা ওয়াং ডিসচার্জ হওয়ার সময় দিয়েছিল। আর তখনই জন দেখতে পাই পিটার করেছে কি তার যে ক্লাউড অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা মাঙ্গা বা কমিক আপলোড করেছে। আর ওই কমিকে পিটার সে সবকিছু তুলে ধরেছে যা তার সাথে আর্মিতে হয়েছিল, মানে যে টর্চার গুলো হয় যেগুলো কোরিয়ার সাধারণ মানুষ জানে না। তো এরপর জন করে কি পার্ক আর ক্রিসকে কল করে এবং বলে আমি মোটামুটি শিওর পিটার ওই ওয়াং এর কাছে যাবে যে আমাদের সিনিয়র ছিল এবং ওকে হয়তো মারবে, আর আমি তার লাস্ট লোকেশন চেক করছি। তো এরপর আমরা দেখতে পাই পার্ক আর ক্রিস একসাথে আসছিল। আর তখন জন করে কি বাস স্টপে আরো 2জন অফিসারকে দেখতে পায়। আর তারপর তাদের সাথে মিলে পিটারকে সব বাজে খুঁজে এবং খুব দ্রুতই পিটারকে পাওয়া যায় এবং সে পিটারকে চুপচাপ সারেন্ডার করতে বলে। বাট পিটার উল্টো জনের উপর আক্রমণ করে এবং জনকে মেরে বাস থেকে পালিয়ে যায়। আর তখন আরেকজন অফিসার ওকে আটকানোর চেষ্টা করে, বাট পিটার তখন তাকে করে কি একটা বাসের সামনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর তারপর সে মুখোমুখি হয় ক্রিসের, বাট পিটার ওকেও ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আবার যে অফিসারকে বাসের সামনে ঠেলে দিয়েছিল তার অবস্থা তো গুরুতর, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এর ফলে এই খবরটা আর্মি থেকে পুলিশের মধ্যে চলে যায়। তো যাই হোক, পুলিশ যখন এই ঘটনা জানতে পারে তারা তখন আর্মিকে ব্লেম করে। আর তোমরা জানো পুলিশ এবং আর্মিদের একটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তো আর্মি অফিসার যখন জানতে পারে এই কেস পুলিশ পর্যন্ত গিয়েছে তখন সেই বস রেগে যায় এবং সে পার্ক অনেক রাগ করে এবং বলে তুমি ওকে বলেছিলাম বেশি লোক এখানে ইনভলভ করো না। বাট এদিকে পার্ক তখন ক্রিসকে বলে ওয়াং এর অ্যাড্রেসটা জনকে বলে পুলিশকে দিয়ে দিতে, এই কেস পুলিশ সামলা। কিন্তু জন নিজেই ওয়াংকে বাঁচানোর জন্য চলে যায়। আর এটা জানতে পারে ক্রিসও করে কি গায়ে নিয়ে সেখানে যায় এবং সে তার বস পার্ককে না নিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখি জন করে কি ওয়াং এর সাথে দেখা করে এবং তাকে বলে পিটার কিন্তু তোমাকে মারতে আসবে। কিন্তু ওয়াং বলে
বলে তুই বেড়া যা, তোর মতো লোক আমাকে শিক্ষা দিবে নাকি। মানে এই সারামজাদাই কিন্তু জনকে অনেক জ্বালাতো, চিনতেই পারছে এই শালাটাকে। তো উল্টো বলে আমি ওকে সামনে নেবো, আসুক একবার। তো এটা বলেও দরজা বন্ধ করে দেয়। আর এদিকে জন চলে যায় পার্কিং এ এবং সেখানে সে পিটারের মুখোমুখি হয়। তো পিটার জনের কাছ থেকে আবারও পালানোর চেষ্টা করে, বাট জন তাকে ধরে ফেলে। কিন্তু এবার পিটার করে কি ওকে ইলেকট্রিক শক দিয়ে অচেতন করে দেয়। আর তারপর ছুরি নিয়ে ওয়াং এর দরজায় যায়। কিন্তু ওয়াং তো চালাক, ও তো ভেতরে ছিলই না, ও পেছন থেকে ওর উপর আক্রমণ করে দেয় এবং পিটারকে অনেক মারে। কিন্তু পিটার পুরো পাগল হয়ে গিয়েছিল এবং ওয়াংকে সে বলে তুই শালা কাঁপছিস, তুই কি ভয় পেয়েছিস নাকি। তো এই কথা বলে ওয়াংকে একটু অমনোযোগী করে দেয়। আর তারপরে পিটার করে কি ওয়াংকে ধাক্কা দিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিন্তু বাইরে যেতেই ক্রিস তাকে ধরে ফেলে। আর এই খবর তারা পার্ককে দেয়। আর পরের সিনে আমরা দেখতে পাই পার্ক পিটারকে নিয়ে যাচ্ছিল। আর তখন সে তাকে বলে দেখো কাউকে মেরে আমরা কখনোই শান্তি পাই না, কিংবা আমাদের প্রতিশোধ পূরণ হয় না। মাঝখান থেকে কি হয়, তুমি একটা লোককে মেরে ফেলবে, আর যাকে মেরে ফেলবে সে তো বেঁচে গেল, অকামও করেছে আবার বেঁচেও গেল, কিন্তু সারা জীবন সেটা প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে জেলে থেকে। কিন্তু পিটার তখন রেগে যায় এবং বলে বাজে কথা বলা বন্ধ করো, তুমি একজন অফিসার ছিলে, কি চুলটা ফেলিয়েছো তুমি সকল সত্য জানার সত্ত্বেও এগুলো লুকানোর চেষ্টা করেছো। তো এটা বলে পিটার পার্কের উপর খেপে যায় এবং পার্কের গলা চেপে ধরে। আর এর ফলে যেটা হয়, গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা এই সিরিজের সর্বশেষ এপিসোড 6 নম্বর এপিসোডটা কভার করি। আর এখানে উল্লেখ আমি সিনেমার শুরুতে ভুল বলেছিলাম, এটা আসলে 12 এপিসোডের ড্রামা নয়, এটা আসলে 6 এপিসোডের ড্রামা ছিল। তো এই লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পিটার আর্মি থেকে ডিসচার্জ হওয়ার পরে কার্টুনিস্ট হিসেবে কাজ করতে চেয়েছিল, কিন্তু এখন তো পিটার যে কাজ করেছে অনেক বড় বিপদে পড়তে চলেছে। কারণ এই অ্যাক্সিডেন্টে সবাই অনেক আহত হয়ে গিয়েছে, আরেকটা অফিসারকে আহত করেছে, আবার পালিয়ে এসেছে আর্মি বেস থেকে। কিন্তু তারপরেও পিটারের আর পেছনে তাকানোর সুযোগ নেই। তো পিটার করে কি এই সুযোগে এখান থেকে হাওয়া হয়ে যায়। আর তারপর সে সবার আগে গিয়ে ওয়াংকে কিডন্যাপ করে। কিন্তু আমরা এতক্ষণে দেখতে পাই পিটারকে ধরার জন্য আর্মি করে কি পুলিশের সহায়তা নেয়, কারণ কোনো উপায় নেই, পুলিশরা লোকাল এলাকা সম্পর্কে বেশি জানে আর্মির চেয়ে। আর এদিকে আবার আর্মির যে সিনিয়র সে চাইছিল না পিটারের কারণে আর্মির লোকেরা ভেতরে কি কাম কাজ করে বা ভিতরে কি অকাম হয় সেগুলো বাইরে বেরিয়ে আসুক, সাংবাদিকরা জানো। তো এই জন্য সে পিটারকে মারার জন্য স্পেশাল একটা টিম বানিয়েছে, মানে পিটারকে ডাইরেক্ট মেরে দেবে। আর এই টিমের মধ্যে কিন্তু পিটারের সাথীরাও ছিল এবং নতুনরাও ছিল। বাট পিটার এই সকল সত্যি সামনে আনতে চাচ্ছিল, যাতে ও যদি ওয়াংকে মারে, কেন মেরেছে এইসব কথা আদালতে বলতে পারবে, সাংবাদিক সম্মেলনে আসবে, সবাই জেনে যাবে যে আর্মির ভেতরে কি হয়। এবং আর্মির বড় অফিসার এগুলো জানা সত্ত্বেও এগুলো নিয়ে কিছুই করে না। আর অন্যদিকে ক্রিস যখন এই কথা জন আর পার্ককে বলে, তখন পার্ক যে কোনো উপায়ে পিটারকে বাঁচাতে চায়, কারণ সে চাইছিল না যে আর্মির লোকেরা নিজেদের লোকেদেরই সন্ত্রাসী হিসেবে গুলি করে মারুক। আর জন তখন রাজি হয়ে যায় যে আমরা পিটারকে বাঁচাবো। তো এর ফলে ক্রিস না চাইতেও রাজি হয়ে যায়। আবার মাইকেল এইসব থামাতে চাইছিল। তো এই জন্য মাইকেল যদিও পার্কের প্রতিদ্বন্দ্বী, মাইকেল নিজে করে কি পার্ককে কল করে এবং বলে এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করবো, এবং বলে এখান থেকে কিন্তু 2 ইউনিট আর্মি বেরিয়ে গিয়েছে, ওরা কিন্তু পিটারকে দেখা মাত্র গুলি করে দেবে। তো যাই হোক, এদিকে আমরা দেখি পার্ককে দ্রুত ওয়াং এর লোকেশনে পাঠিয়ে দেওয়া হয়। আর তখন পিটার ওয়াংকে নিয়ে একটা টানেলে চলে যায়, কিন্তু ওয়াং এর তো ফোন অন ছিল। এটা দেখে পিটার করে কি দ্রুত ওই ফোনটা ভেঙে দেয়। বাট ততক্ষণে পার্ক ওর লোকেশন ট্রেস করে ফেলেছে, সবাই লোকেশন ট্রেস করে ফেলেছে। তো এই জন্য করে ওয়াংকে নিয়ে এগিয়ে যেতে থাকে। বাট সেখানে দুজন পুলিশ ওদেরকে খুঁজছিল, কিন্তু এরই মাঝে জন, ক্রিস আর পার্ক সেখানে চলে আসে এবং তারা দেখতে পায় এখানে ফোর্সও চলে এসেছে। তো এটা দেখে পার্ক জন আর ক্রিসকে ভেতরে যেতে বলে এবং বলে আমি ততক্ষণ ওই ফোর্সকে আটকে রাখছি। আর অন্যদিকে দেখা যায় ওয়াং নিজেকে ছাড়াতে সফল হয় এবং সে পিটারকে অনেক মারে। আর তখনই সেখানে পুলিশও চলে আসে। তো ওদেরকে দেখে পুলিশ পেছনে সরে যায়, কিন্তু তখন পিটার করে কি পুলিশের উপরে আক্রমণ করে। বাট এই সুযোগে ওয়াং আবার সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই জন একা ছিল, কারণ ক্রিস অন্য রাস্তায় গিয়েছিল এবং সেও পিটারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পিটার ওদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারপর পিটার করে কি পুলিশের বন্দুক নিয়ে দরজা বন্ধ করে সোজা সেখান থেকে চলে যায়। আবার বাইরে পার্ক ফোর্সদের আটকানোর চেষ্টা করছে এবং সে তার সিনিয়রকে বোঝানোর চেষ্টা করে স্যার ও আমাদেরই সৈনিক, ও কোনো সন্ত্রাসী নয় যে ওকে আমরা গুলি করে মেরে ফেলবো। বাট সিনিয়র মানতে নারাজ। আবার এদিকে তখনই পিটার আবার ওয়াংকে ধরে ফেলে এবং ওর উপর বন্দুক তাক করে। তো এটা দেখে ওয়াং কাঁদতে থাকে এবং বলে আমার বাবা ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করেছি, ক্ষমা চাইতে থাকে। বাট পিটার তোকে ক্ষমা করার মুডে ছিল না, মানে যে জ্বালানটা জ্বালাইছে 2টা বছর। তো যখন গুলি চালাতে যাচ্ছিল তখনই ক্রিস এখানে চলে আসে এবং ওকে আটকে এবং বলে তুমি ভাবছো আমার ওয়াংকে বাঁচাতে এখানে এসেছি? না, সত্যটা হলো আমরা তোমাকে বাঁচাতে চাই, তোমাকে মারার জন্য আর্মি ফোর্স এসেছে। পিটার বলে এখন আর কিছুই হবে না, আমার জানের প্রতি আর কোনো মায়া নেই। বাট তখন সেখানে জন চলে আসে, পিটারের বন্ধু। আর সে পিটারকে বলে তুই যে মেয়েকে আর্ট স্কুলে অ্যাডমিশন করিয়েছিলি ও অনেক ভালো করছে। আর এখানে লক্ষ্য জন কিন্তু পিটারের পুরনো বন্ধু না, আর্মি বেসে গিয়ে পরিচিত হয়েছে আর কি। তো যাই হোক, এই কথা শুনে পিটার কাঁদতে থাকে ওই মেয়েটার কথা ভেবে। কিন্তু এই সুযোগে যখন জন আর ক্রিস এগিয়ে আসতে লাগে তখনই পিটার করে কি ওপরের দিকে একটা গুলি করে এবং বলে কাছে আসবে না। কিন্তু এই গুলির আওয়াজ শুনে পার্কের সিনিয়র আর থামে না, সে করে কি তার ফোর্স নিয়ে পিটারকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর তারপর পিটার বলে সবকিছু বদলানোর জন্য আর এই সবকিছু দুনিয়ার সামনে আনার জন্য কাউকে না কাউকে তো আত্মদান বা বলি দিতেই হবে, তাই না? আর এটা বলে সে করে কি নিজের গলায় গুলি চালায়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, জন অনেক কাঁদে, কিন্তু একটু পরে সবকিছু নরমাল হয়ে যায়। এবং প্রতিবারের মতোই আর্মির একটা দেশের কিন্তু অনেক সবচেয়ে শক্তিশালী থাকে, তারা এই পুরো ঘটনাটা চাপা দিয়ে দেয় এবং পিটারকে পাগল হিসেবে ডিক্লেয়ার করে দেয়। মানে সাংবাদিকরা বা পুরো দেশ জানে পিটার পাগল। এবং সময়ের সাথে সাথে জন এবং বাকি যারা লোক যারা এই ঘটনাটা জানে তাদের মূল মানসিকতা বদলে গিয়েছিল, কিন্তু বাকি সব আর্মিদের ভেতর কোনো পরিবর্তন আসেনি। এখনো ভেতরে বুলিং হয়, এখনো মানুষ যন্ত্রণায় থাকে। আর লাস্ট সিনে আমাদের পিটারের সেই মোটা বন্ধুকে দেখানো হয় যাকে তার সিনিয়ররা বিরক্ত করছিল। আর ওর মোটা বন্ধু যখন আর নিতে পারে না, ওর মাথা পুরো গরম হয়ে যায়, হাতে ছিল পিস্তল, গুলি করে একবারে সবগুলোকে ঝাঁঝরা
করে মেরে দেয়, আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। তবে আমার দুঃখ হলো একটাই, ওয়াং শালারকে কেন মারলো না? পিটার তুই মল্লি ওয়াংকে মেরে মরতি ভাই, কিংবা ওয়াংকে মারতি না। আমি হলে কি করতাম, ওয়াং এর 2 হাত 2 পা আর বিসিতে একটা গুলি করতাম, যে শালা বাইসা থাক, হাত পা ছাড়া, বিসি ছাড়া, নুনু ছাড়া বাইসা থাক, দেখ কেমন লাগে। মানে মরলে তো বাইসা গেল, আমি তো মরতামই, কিন্তু ওকে আমি এমন ভাবে বাঁচাইতাম যে বাঁচার কোনো দাম নাই। সিরিয়াসলি রক্ত গরম হয়ে গেছে ভাই। তো যাই হোক, কোরিয়ার সম্পর্কে তোমাদের অনেক পজিটিভ ধারণা, বাট কোরিয়ার অনেক নেগেটিভ সাইডও রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সিনেমাতে দেখতে পাই। আর এই যে আমরা এই সিরিজটা দেখলাম, এটা কিন্তু আসলে ধামাচাপা পড়ে গিয়েছিল, বাট পরে সাংবাদিকরা মূলত খুঁচিয়ে পুরো তথ্যগুলো বের করেছে, এবং সেই তথ্যের উপর, পেপার কাটিং এর উপর ভিত্তি করে এই সিরিজটা তৈরি হয়েছে। তবে মনে হয় না এখনো কোরিয়ার আর্মিতে কোনো পরিবর্তন এসেছে আর কি। আর তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, আমরা সবাই লাইফ নিয়ে ভাবছি, আমরা এমনি ডিপ্রেসড, কি করে খাবো না খাবো, কিন্তু তখন তোমার মাথায় আরেকটা টেনশন বাড়তি, মানে অ্যাজ এ কোরিয়ান তোমার মাথায় আরেকটা টেনশন বাড়তি, 2 বছর মিলিটারি সার্ভিস দিতে হবে, অমুক দিন যেতে হবে, ইচ্ছা থাক বা না থাক, জোরপূর্বক হাতি ঘোড়া গরু সবাইকেই গাছে উঠতে হবে। খুব ফালতু একটা নিয়ম। তো যাই হোক গাইস, আশা করছি তোমরা এই ভিডিওটা অনেক পছন্দ করেছো। এক ভিডিওতে পুরো একটা ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পেরেছো। তো আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে সেভেস 420 নামে, সেখানে কিন্তু এখন থেকে এরকম পুরো ওয়েব সিরিজ রিলিজ পাবে। মানে আমরা এক ভিডিওতে বা 2 ভিডিওতে বা 3 ভিডিওতে একটা ওয়েব সিরিজ কমপ্লিট করে দেবো, এবং সেখানে তোমরা যে শুধুমাত্র কোরিয়ান ওয়েব সিরিজ তা কিন্তু নয়, তোমার সেখানে হলিউড ওয়েব সিরিজ, জাপানিজ ওয়েব সিরিজ, চাইনিজ ওয়েব সিরিজ, এমনকি ইন্ডিয়ান ওয়েব সিরিজও পাবে। মানে যে ওয়েব সিরিজটা নাম করবে সেই ওয়েব সিরিজটা আমরা সেভেস 420 তে চালাবো। তো সেভেস 420 লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা ওয়েব সিরিজ পছন্দ করো তারা অবশ্যই সেভেস 420 তে চলে যাবে, এবং রেগুলারলি এখন থেকে সেভেস 420 তে কিন্তু ওয়েব সিরিজ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি।